নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 16ই ডিসেম্বর দিদিমণি ভবানীপুরের যে 8টা ওয়ার্ড আছে, মানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের, তার পুরপ্রতিনিধি এবং তৃণমূলের যারা বিএলএ হিসাবে কাজ করেছেন তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এবং কাউন্সিলরদের রীতিমতো বকাঝকা করেন, তাদের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন। অর্থাৎ এই যে এসআইআর এর পরে দেখা যাচ্ছে ভবানীপুরের মোট ভোটার কত ছিল আগে? 2,06,000। এক ধাপে 44,000-এরও বেশি নাম বাদ পড়েছে। তাহলে মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র, সেই কেন্দ্রের 44,000 ভোটারের নাম এখনো পর্যন্ত বাদ গেল। মুখ্যমন্ত্রী কি অশনি সংকেত টের পাচ্ছেন? সেই জন্যই কি জরুরি ভিত্তিতে বৈঠক করলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 8টা ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর আর বিএলএদের সঙ্গে? মুখ্যমন্ত্রী কি ভবানীপুরে নিরাপত্তাহীনতায় ভুগছেন? যেভাবে শুভেন্দু অধিকারী প্রতিদিন বলে যাচ্ছেন এবং প্রত্যয়ের সঙ্গে যে ভবানীপুরে দিদিমণিকে এবার হারাবো, তাহলে শুভেন্দুর আশাবাদের পিছনে সত্যি কি কারণ আছে, নাকি শুভেন্দু এমনি বলছেন দিদিমণির উপর চাপ সৃষ্টির জন্য? এই প্রেক্ষিতে তো আমরা দেখলাম যে 44,000 ভোটার বাদ চলে গেল। তাহলে 1,61,000 রইল। তাহলে 1,61,000 ভোটার ভবানীপুরে আছে এখনো পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা বেরোলে পরে আমরা ফাইনাল ফিগারটা জানতে পারবো। তাহলে মুখ্যমন্ত্রী কিভাবে কনফিডেন্ট হবেন যে তিনি ড্যাং ড্যাং করে জিতবেন? তার নিজের কেন্দ্রে 44,000 ভোটার বাদ যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী যে বুথে ভোট দেন সেখানে 127 জন বাদ গেছে নাম, এবং নিজের বুথে তিনি বিজেপির কাছে হারেন। তাই দিদিমণি কিন্তু সত্যিই ভয় পেয়েছেন। একে 5টা ওয়ার্ডে বিজেপি জেতে, অন্য দুটো ওয়ার্ড থেকে যদি বেশি সংখ্যক নাম বাদ যায়, বিশেষ সম্প্রদায়ের ভোট আছে ওখানে, সেখান থেকে যদি নাম বাদ যায়, তাহলে মুখ্যমন্ত্রীর কাছে সত্যিই উদ্বেগের বিষয়। দেখুন, কোনো কেন্দ্র না কারোর গড় ফড় হয় না, ওগুলো সংবাদ মাধ্যম এইসব শব্দবন্ধ তৈরি করে। অমুকের গড়, তমুকের গড়, জনদেবতা তারা তাদের প্রতিনিধি নির্বাচন করেন। যাদবপুর কেন্দ্রে 2011 সালে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কার্যত আনকোরা মনীশ গুপ্তর কাছে হারবেন, এটা তৃণমূলের কেউ কল্পনা করতে পেরেছিল? যে যাদবপুরে বুদ্ধবাবু হারবেন 20,000 ভোটে 2011-এ, এটা কেউ কল্পনা করতে পারেনি। মমতা ব্যানার্জি পেরেছিলেন? পারেননি। যে বুদ্ধবাবু হারবেন মনীশ গুপ্তর কাছে, কোনো প্রার্থী পাওয়া যাচ্ছিল না। মনীশবাবু স্বেচ্ছায় প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেন এবং মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব লুফে নেন এবং মনীশবাবুকে প্রার্থী করেন। তাহলে 2011-এ যাদবপুরে যেটা ঘটেছিল, 2026-এ ভবানীপুরে সেটা ঘটবে না, তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তারপর এক ধাক্কায় এতগুলো নাম বাদ চলে গেল। এর তাৎপর্য সুগভীর। কলকাতায় 11টা বিধানসভা কেন্দ্র আছে, 25% নাম বাদ চলে গেছে। তাহলে 11টা বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আগাম পূর্বাভাস করা ও সেফোলজিস্টদের পক্ষেও এই মুহূর্তে সম্ভব না, কারণ সম্পূর্ণ নতুন সমীকরণ সামনে আসবে। কলকাতার 11টা বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হতে পারে সেটা তখনই প্রেডিক্ট করা যাবে 2026-এর ফলাফল বেরোনোর পর। সেটাকে ভিত্তি ধরে, সেটাকে মাপকাঠি ধরে যারা সেফোলজি করেন, যারা বিশ্লেষক, তারা বলতে পারবেন যে ট্রেন্ডটা কি হবে। এখন কিচ্ছু বলা যাবে না। ভবানীপুরের ক্ষেত্রেও তাই। আমি বললাম না
যাদবপুরে যদি বুদ্ধবাবু হারতে পারেন, অপ্রত্যাশিত, তাহলে ভবানীপুরেও অঘটন ঘটবে না তার কি নিশ্চয়তা আছে? অঘটন কিন্তু আজও ঘটে। মুখ্যমন্ত্রীর নেটিভ ইন্টেলিজেন্সটা সাংঘাতিক। তিনি কিন্তু ভয় পেয়েছেন। সেই যখন সেই দুর্যোগ হলো, প্রাকৃতিক দুর্যোগ, সেই উত্তরবঙ্গ থেকে তিনি ফোনে বলেছিলেন না সুব্রত বক্সিকে, ওই বিজয়া সম্মেলনী, ভবানীপুর আউটসাইডারে পড়ে যাচ্ছে। তিনি কিছুটা আঁচ করতে পেরেছেন যে এবারে ভবানীপুর খুব একটা নিরাপদ নয় তার পক্ষে। তারপর তিনি এই যে আউটসাইডার বললেন, ভবানীপুরে গুজরাটি, মারোয়াড়ি, পাঞ্জাবি প্রচুর আছে, অনেক বহুতল আছে। সেই বহুতলের অলিন্দে যদি বুথ তৈরি হয়, ওই বহুতলের বাসিন্দাদের 100টার মধ্যে 90টা ভোট তৃণমূলের বিরুদ্ধে পড়বে। আর যে ভোট ব্যাংকে ভরসা করে ভবানীপুরে বৈতলনী পার হন, শোভনদেব চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের যে লড়াই হয়েছিল, তাতে রুদ্র যথেষ্ট লড়াই দিয়েছিলেন, কিন্তু ওই বিশেষ সম্প্রদায়ের অধ্যুষিত দুটো ওয়ার্ড থেকে শোভনদা প্রচুর লিড পেয়েছিলেন, সেই জন্য রুদ্রকে হারতে হয়েছিল। কিন্তু বাকি ওয়ার্ডে প্রায় সমান সমানের লড়াই করেছিলেন তিনি। তাহলে এখন যদি সেখানে 44,000 ভোট এক ধাক্কায় বাতিল হয়ে যায়, তখন খেলাটা দিদিমণির কাছে মুশকিল হয়ে যাবে। যতই তিনি খেলা হবে বলুন না কেন। তাহলে আগাম হারের সম্ভাবনা দেখতে পাচ্ছেন দিদিমণি, তাই এত ডেসপারেট হয়েছেন, তাই পুরো প্রতিনিধিদের বকাঝকা করছেন, বিএলএদের নির্দেশ দিচ্ছেন বাড়ি বাড়ি যাও, যাদের শুনানিতে ডাকবে তাদের ডকুমেন্ট তৈরি করে দিতে হবে। নির্বাচন কমিশন বলেছে যাদের শুনানিতে ডাকা হবে তারা নিশ্চয়ই, নির্বাচন কমিশন যে যে নথির তালিকা দিয়েছে তার মধ্যে যে কোনো একটি দিলেই হবে, কিন্তু কেউ যদি জাল নথি দেন, সেটা যদি ধরা পড়ে, তাহলে কিন্তু তার 7 বছর পর্যন্ত জেল হতে পারে। এটা কিন্তু প্রত্যেককে মনে রাখতে হবে। তাই যেন তেন প্রকারেও শেষ মুহূর্তে আমি নথি জোগাড় করলাম, সেই নথি আমি শুনানিতে দেখালাম, তার মানে এই নয় যে আপনার নাম উঠে যাবে তালিকায়। সেই নথির অথেন্টিসিটি যাচাই করা হবে। হ্যাঁ, যদি দেখা যায় নথি একদম ঠিক, নিশ্চয়ই আপনার নাম তালিকায় উঠবে। কমিশনের কাজ তো ইনক্লুশন, এক্সক্লুশন নয়। একজন প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায়, দ্যাট হ্যাজ টু বি এনশিওরড। এটা কমিশন বারবার করে বলছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যাদের ধরুন একজনের বাবার নামে 2002-তে ধরুন শঙ্কর বসু, 2025-এ নামের সঙ্গে একটা কুমার যোগ হয়েছে, তার জন্য তিনি হয়তো নোটিশ পাচ্ছেন। কমিশন বলেছে না, এগুলোকে ঠিক করতে হবে, বিএলওদেরই করতে হবে। এখনো সময় আছে এডিট করে ঠিক করে দেওয়া। তাদেরকে কিন্তু নট রিকোয়ার্ড ফর হিয়ারিং, এরকমও প্রচুর আছে। ওই যে 1,60,00,000 লোককে কমিশন শুনানির জন্য ডাকবেন, একটা ন্যারেটিভ তৃণমূল তৈরি করছে যে এদের নাম বাদ দেওয়া হবে না। কমিশনের কাজ নাম বাদ দেওয়া নয়, কমিশনের কাজ নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। প্রত্যেক ভারতীয় যার ভোটাধিকারের বয়স হয়েছে তার নাম যেন তালিকায় থাকে, কিন্তু মৃত, স্থানান্তরিত, পার্মানেন্টলি শিফটেড, মাল্টিপল জায়গাতে নাম তোলা আছে, তাদের নাম তো থাকবে না। তাই কমিশন বলছে এই ত্রুটিগুলো বিএলওদের সংশোধন করতে হবে। যখন শুনানি হবে, প্রতিদিনের শুনানির পর সেটা দিল্লিতে যাবে, অডিট হবে। 294টা কেন্দ্রে একজন করে ইআরও, 3000-এর উপর এইআরওকে জোগাড় করা হচ্ছে, এবং বিএলওদের আগামী 1-1.5 মাস কোনো ছুটি নেই। এইগুলো রেকটিফাই হয়ে যাবে, কিন্তু তাও ওই 1,60,00,000-এর মধ্যে 20% নামও যদি বাদ যায়, ওই 58 তো হয়ে গেল,
তাহলে 20% নাম বাদ গেলে সংখ্যাটা কত দাঁড়ায়? 32 লক্ষ। তাহলে 58 সঙ্গে 32 লক্ষ যোগ করুন, 90 লক্ষ। পশ্চিমবঙ্গের মোট ভোটার কত ছিল? 7,66,00,000। তার যদি 90 লক্ষ বাদ যায়, 13-14% বাদ চলে গেল। কলকাতার 11টা বিধানসভা কেন্দ্র ওয়ার্স্ট অ্যাফেক্টেড। বন্দর, জোড়াসাঁকো, বালিগঞ্জ, চৌরঙ্গি, মানিকতলা। তাহলে এত মৃত ভোটারের নাম ছিল, ভুয়ো ভোটারের নাম ছিল, পার্মানেন্টলি শিফটেড ভোটারের নাম ছিল। এই ভোটারদের সিংহভাগ ভোট পড়েছে নির্বাচনগুলোতে এবং শাসকের পক্ষে গেছে। তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরির সম্ভাবনা হয়েছে, ভবানীপুরেও হয়েছে। তাই দিদিমণি চিন্তিত হয়েছেন। তার মাথায় ঘুরে ফিরে আসছে 11 সালের কথা। পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল, সবাই বুঝতে পেরেছিলাম, কিন্তু বুদ্ধবাবু যাদবপুরে হারবেন এটা দিদিমণি বুঝতে পেরেছিলেন। প্রার্থী পাচ্ছিলেন না তো। মনীশ গুপ্ত স্বেচ্ছায় রাজি হওয়ায় দিদিমণি হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। তাহলে 2011 যেটা যাদবপুরে হয়েছিল, 2026 ভবানীপুরে হবে না, তার কি গ্যারান্টি আছে? এই বললাম না, অঘটন আজও ঘটে। এমনও হতে পারে দিদিমণি দাঁড়ালেনই না। তিনি বললেন, না, আমি সারা রাজ্য জুড়ে প্রচার করব, ভোটের পরে আমি সিদ্ধান্ত নেব কোথা থেকে দাঁড়াবো। হতেও পারে ভবানীপুর এখন তার কাছে আর নিরাপদ নয়। যতই তৃণমূলের নেতারা দাবি করুন না কেন, ড্যাং ড্যাং করে ভবানীপুর থেকে জিতবেন দিদিমণি। দিদিমণি নিজেও জানেন এবারের চ্যালেঞ্জটা সত্যিই খুব কঠিন।